নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আর একটা বিরাট অ্যানাউন্সমেন্ট। আগামী 26শে ফেব্রুয়ারি রাত 10টায় আসছে তালদিঘির নতুন এপিসোড। দীর্ঘ ১৩ মাস পর আবার তালদিঘি ফিরছে। স্টে টিউনড। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প কালাচাঁদের কালো রাত। গল্পের সাউন্ড ডিজাইনিং করেছে ফিনিক্স অডিওভার্স। গল্পপাঠ আর বিজনবাবুর ভূমিকায় আমি প্রত্যয়। শুরু হচ্ছে আজকের পর্ব। দোতলায় উঠে ২০৪ নম্বর ঘরের সামনে এসে বন্ধ দরজায় কড়া নাড়লাম। সকাল সকালই এখানে আসার কথা ছিল, কিন্তু মাঝপথে কয়েকটা জরুরি কাজে আটকে পড়তে হয়েছিল। এই শীতের সময়টা আমাদের কাজের চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায়। জঙ্গলে যারা ক্যাম্প করতে আসে তাদের বেশিরভাগই এই মরশুমটাই বেছে নেয়, ফলে আমাদেরও প্রায় সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়। আমি বহু বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। জঙ্গলের ভেতরে সুলভ মূল্য ক্যাম্পিংয়ের সমস্ত ব্যবস্থা করে দিই। আসা যাওয়া থেকে শুরু করে রাতে নির্বিঘ্নে থাকার ব্যবস্থা সব কিছুই আগে থেকে গুছিয়ে রাখা হয়। ফলে যারা আসে তাদের নিজের হাতে কিছুই করতে হয় না, নিশ্চিন্তে জঙ্গলের অভিজ্ঞতাটা উপভোগ করতে পারে। অনেকটা এই কাজের সূত্রেই এখন আমি মা সারদা লজে এসেছি। কিন্তু এত জোরে কড়া নাড়ানোর পরও দরজাটা কেউ খুলল না দেখে আমি আবারও কড়া নাড়লাম। শব্দটা ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হলো, অথচ ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অকারণেই একটা অস্বস্তি বুকের ভেতর ভর করল। সবে ভাবছি যে চলে যাব, তখনই দরজায় খুটখাট শব্দ হলো। কিছুক্ষণ পর দরজা খুলে সামনে দাঁড়ালেন প্রায় বছর ৩৫-এর একজন ভদ্রলোক। লম্বা চওড়া সুদর্শন পুরুষ, গায়ের রং বেশ ফর্সা, চোখে চশমা, পরনে দামি পাঞ্জাবি পায়জামা। লোকটার চেহারায় একটা স্বাভাবিক ভদ্রতার ছাপও লক্ষ্য করা যায়। আমি হাসি মুখে জিজ্ঞাসা করলাম, নমস্কার, আপনি বিজনবাবু তো? আমার দিকে তাকিয়ে তিনি সামান্য ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, তা আপনি কি নরেন বাবু? জঙ্গলে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন? আমি হেসে উত্তর দিলাম, আগে হ্যাঁ। এই লজের মালিক আপনার কথাই বলেছিলেন তাহলে। আসুন আসুন, ভেতরে আসুন। আমি তার পাশ দিয়ে ঘরের ভেতর ঢুকলাম। ঢুকেই চোখে পড়ল খাটের ওপর বসে থাকা এক তরুণীকে। বয়স বড়জোর ২৫-২৬ হবে। মাথায় সিঁদুর, হাতে শাঁখাপলা, পরনে লাল শাড়ি। বুঝতে দেরি হলো না যে ইনি বিজন বাবুর স্ত্রী। আমি স্বভাবসিদ্ধ ভদ্রতায় তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম, কিন্তু তিনি আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে খাট থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর জানালার বাইরে নিজের দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি একটু অবাকই হলাম। এরকম আপ্যায়ন আমায় এর আগে কেউই করেনি। বিজনবাবু দরজাটা বন্ধ করে আমার দিকে ফিরে একটি চেয়ার দেখিয়ে বললেন, এ বাবা, আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন না, চা খাবেন? ভদ্রলোক বেশ ভালো মানুষ বলেই মনে হলো। স্ত্রীর মতো মুখ চড়া নয়,
আমি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললাম, না না, থাক থাক, আমি চা খেয়েই এসেছি। আপনি বলুন, কবে যেতে চান জঙ্গলে? দেখুন, পরশু তো চলে যাচ্ছি। আগামীকাল সকালবেলা একটু আশপাশটা ঘুরবো ভাবছি। তাই যদি আজ রাতেই জঙ্গলের ব্যাপারটা মেটানো যায় তাহলে ভালো হয়। এত তাড়াতাড়ি ব্যবস্থা করা যাবে? নিশ্চয়ই যাবে। সারা রাত থাকবেন তো? মানে আজ সন্ধ্যা থেকে কাল ভোর অবধি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সারা রাতই থাকছি। বেশ, তাহলে সব ব্যবস্থাই আমরা করে দেবো। আপনি নিশ্চিন্তে থাকুন বিজনবাবু। বিজনবাবু একটু থেমে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বলছি জঙ্গলটা এমনিতে সেফ তো? একেবারেই সেফ। হিংস্র জন্তু জানোয়ার টানোয়ার কিচ্ছু নেই। আর জঙ্গলও খুব গভীর নয়। বহু বছর ধরে আমাদের এই কালাচাঁদ জঙ্গলে লোকে ক্যাম্পিং করতে আসে। আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো অঘটন ঘটেনি। বলতে বলতেই আমি একবার সেই মহিলার দিকে তাকালাম। তারপর বললাম, আর মহিলাদের জন্য এখানকার জঙ্গল একদম নিরাপদ। ওখানে আগেও অনেক মহিলা দল বেঁধে এসেছে। তবে এখন জঙ্গলটা ফাঁকাই পাবেন। শীত একটু কমলেই ভিড় বাড়বে, তবে ভয়ের কিচ্ছু নেই। এই জঙ্গল ভীষণ সেফ। আর আর ভূত টুতের ভয়ও নেই। দুজনেই হো হো করে হেসে ফেললাম। বিজনবাবু সন্তুষ্ট হয়ে বললেন, তাহলে তো হয়েই গেল। আজ রাতেই ব্যবস্থা করে ফেলুন তাহলে। কিন্তু জঙ্গল পর্যন্ত যাব কিভাবে? ও নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি নিজেই সন্ধেবেলা এসে নিয়ে যাব। এখান থেকে 3 ঝিল পার করে জঙ্গলে যেতে হবে। নৌকোর বন্দোবস্ত আমিই করে দেবো। আজ বিকেলের মধ্যে আমার লোক নিজে গিয়ে ক্যাম্প লাগিয়ে আসবে। আগুনের ব্যবস্থা ওরাই করে রাখবে। বর্ষা রাখুন, কোনো অসুবিধা হবে না। এই বলে আমি উঠে দাঁড়ালাম। তাহলে এখন আসি বিজনবাবু, সন্ধ্যে 6টা নাগাদ নিতে আসবো, কেমন? বিজনবাবু হেসে বললেন, আরে না না, আপনাকে আর আসতে হবে না। আপনি ঝিলের কাছে অপেক্ষা করবেন, ওখানেই দেখা হবে। ঠিক আছে, তাহলে আমি নৌকা বলে রাখবো। সন্ধ্যা 6টায় দেখা হচ্ছে তাহলে, চলি। ঘর থেকে বেরোনোর পর আমি একবার বিজনবাবুর দিকে ফিরে নমস্কার করলাম। তারপর স্বাভাবিক সৌজন্যে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকেও তাকিয়ে নমস্কার জানাতে গেলাম। কিন্তু তিনি আগের মতোই নির্বিকার ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিলেন, যেন আমার উপস্থিতিটাই তার কাছে অস্বস্তিকর। এই আচরণে আমি খানিকটা অপ্রস্তুত হয়ে বিজনবাবুর দিকেই এক চিলতে হাসি ছুড়ে দিলাম। তিনিও আমায় নমস্কার জানিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। গ্রামের নাম শীতলডাঙ্গা। এমনিতেই এই গ্রাম শান্ত ও সুন্দর, তবে শীত নামলেই এর চেহারাটা একেবারে বদলে যায়। সূর্য যেন শীতলডাঙ্গার দিকে এই সময় একটু আলসেমি করেই তাকায়। ভোরবেলা বিস্তৃত মাঠ আর ঝিলের ওপর পাতলা কুয়াশার স্তর নেমে আসে। গ্রামের প্রান্ত জুড়ে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা তালগাছগুলো কুয়াশার আড়ালে অস্পষ্ট ছায়ার মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। দুপুরে রোদের তাপে সাময়িক আরাম মেলে বটে, কিন্তু সূর্য ঢলতেই শীত আবার নিজ স্থান দখল করে নেয়। বিকেলের দিকে গ্রামের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর সন্ধ্যা নামলে শীতের ঠেলায় রাস্তাঘাটে লোকজন প্রায় দেখা যায় না বললেই চলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে গ্রামের বুকে নেমে আসে। ঝিলের জল তখন কালো কাঁচের মতো স্থির হয়ে থাকে, আর দূরের জঙ্গলের গাছপালাগুলো কালচে ছায়ার মতো অন্ধকারে নিজের অস্তিত্বের জানান দেয়। শীতলডাঙ্গা গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত তীর্ণা ঝিল। চারদিক থেকে ঝিলটাকে ঘিরে রেখেছে নিচু ঝোপঝাড়, নলখাগড়া আর বুনো গাছপালা। ঝিলের পাড়ে মাটির ঢালু ঘাটে সারি দিয়ে বাঁধা থাকে কয়েকটা নৌকো। এই ঝিলের অন্য পাশে রয়েছে কালাচাঁদ জঙ্গল।
এই ঝিল লাগোয়া জঙ্গলটা খুব একটা গভীর নয়। অরণ্যের ভেতরের খোলা জায়গাগুলোতেই সাধারণত তাঁবু খাটিয়ে আগুন জ্বালিয়ে ক্যাম্পিং করা হয়। দিনের আলোয় এই কালাচাঁদ জঙ্গলে যতটা শান্ত আর নিরীহ বলে মনে হয়, রাত নামলেই তার পরিবেশ ততটাই গাঢ় ও ভারী হয়ে ওঠে। এই বইপড়তি বছরের পর বছর ধরে ক্যাম্পিং প্রিয় মানুষদের টেনে আনে কালাচাঁদ জঙ্গলের দিকে। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের বাইরে এসে প্রকৃতির একেবারে কাছাকাছি সময় কাটানোর অভিজ্ঞতা এখানে একেবারেই আলাদা। নির্জনতা, খোলা আকাশ আর জঙ্গলের গভীর নিস্তব্ধতা মিলিয়ে যে অনুভূতি তৈরি হয় তা সহজে ভোলার নয়। সেই কারণেই শীতলডাঙ্গা গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়, বিশেষ করে শীতের মরশুমে। কালাচাঁদ জঙ্গলের ক্যাম্পিংয়ে কেন্দ্র করেই ধীরে ধীরে এই গ্রামের নাম ছড়িয়ে পড়েছে নানা জায়গায়। আজ শীতলডাঙ্গা শুধু একটা গ্রাম নয়, বরং জঙ্গল আর অভিযানের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত ঠিকানা। ঘড়ি জানান দিচ্ছে এখন বাজে সন্ধ্যা 6টা। তীর্ণা ঝিলের পাড়ে নৌকোর এক কোণে বসে আমি অপেক্ষা করছিলাম বিজন বাবুদের জন্য। চারপাশে তখন ধীরে ধীরে সন্ধ্যার রং ঘনিয়ে এসেছে। এমন সময় দূর থেকে দেখলাম বিজনবাবুর স্ত্রী হন্তদন্ত হয়ে খাটের দিকে আসছেন। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। তার ঠিক পিছনেই একেবারে বিপরীত মেজাজে হাসি মুখে হেঁটে আসছেন বিজনবাবু। আমার দিকে চোখ পড়তেই তিনি হাত নেড়ে আমায় ইশারা করলেন। আমিও পাল্টা হাত তুলে ডেকে নিলাম নৌকোর উপর। ঘাটে পৌঁছে প্রথমে নৌকায় উঠলেন তার স্ত্রী। উঠবার সময় তিনি এত তাড়াহুড়ো করছিলেন যে আমার একটু ভয় হলো উঠতে গিয়ে এই না তিনি নৌকা থেকেই পড়ে যান। কিন্তু মহিলার যা দাপট, আমিও তাই এগিয়ে গিয়ে ওনার সাহায্য করলাম না। তিনি নিজেই নৌকায় উঠে বসে পড়লেন। তারপর উঠলেন বিজনবাবু। মহিলার মুখে রাগ দেখে আমার মনে হলো বিজনবাবুর স্ত্রী হয়তো এই ক্যাম্প করায় বিষয়টা ভালো চোখে দেখছেন না। এটা অতি সাধারণ বিষয়। অনেকেই রাত বিরেতে জঙ্গলে থাকা পছন্দ করেন না। তবে বিজনবাবুর যে এই বিষয়ে উৎসাহ রয়েছে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনিই হয়তো জোর করে স্ত্রীকে নিয়ে চলেছেন। বিজনবাবু নৌকায় উঠে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, তাহলে এখনই রওনা দেওয়া যাক নাকি? হ্যাঁ, একদম একদম, চলুন। আমি এবারে মাঝির দিকে ফিরে বললাম, মাঝি ভাই চলো যাওয়া যাক। মাঝি কথা মতো আমাদের নিয়ে রওনা দিল। নৌকো এগোতেই ঝিলের জল আলতো করে কেঁপে উঠল। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে সঙ্গে নৌকো এগিয়ে চলল কালাচাঁদ জঙ্গলের দিকে। সন্ধ্যার আলোতে তীর্ণা ঝিল একেবারে ভিন্ন একটা রূপ ধারণ করে। এই সময় জঙ্গলে না গেলেও অনেকেই নৌকো নিয়ে জলে ভ্রমণ করে। আজ আবার পূর্ণিমা। কুয়াশার ফাঁক দিয়ে মাঝে মাঝে চাঁদ উঁকি দিচ্ছে। জলের উপর হালকা কুয়াশা নামতে শুরু করেছে। চারিদিকে শোষো করে হাওয়া বইছে। দুই পারে গাছপালার ছায়া লম্বা হয়ে ঝিলের জলের উপর পড়ছে। মাঝে মাঝে মাথার উপর দিয়ে ডানা ফরফরিয়ে পাখিরা উড়ে যাচ্ছে। আর এদিকে নৌকো যত এগোচ্ছে ওপারের কালাচাঁদ জঙ্গলটা ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। শেষমেশ জঙ্গলের কাছাকাছি এসে নৌকোটা ধীরে ধীরে নিজের গতি কমিয়ে কালাচাঁদ জঙ্গলের ধারে এসে থামল। চারপাশে
তখন ঘন অন্ধকার নেমে এসেছে। ঝিলের ধারে নৌকো ভিড়তেই প্রথমে স্বামী স্ত্রী দুজনেই নেমে পড়লেন। তাদের পিছনেই আমিও নৌকো থেকে নামলাম। মাঝিকে বললাম, তুমি একটু অপেক্ষা করো মাঝি ভাই, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমি টর্চ জ্বালিয়ে বিজন বাবুদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম ক্যাম্পের দিকে। বিজনবাবু বললেন, আচ্ছা, কত দূর যেতে হবে নরেনবাবু? বেশি দূরে না, কাছেই তাঁবু খাটানো হয়েছে। আজ মঙ্গলবার বলে জঙ্গল পুরো ফাঁকা আছে। শুক্রবার রাত থেকে রবিবার পর্যন্ত জঙ্গলে বেশ ভিড় হয়। বিজনবাবু হেসে বললেন, ভালোই হলো, একান্তে সময় কাটানো যাবে, কি বলেন? আমি হেসে একবার বিজনবাবুর স্ত্রীর দিকে আর চোখে তাকালাম। এই প্রথম আমি মহিলাকে হাসতে দেখলাম। তিনি বিজনবাবুর কথা শুনে লাজুক মুখে মাথা নিচু করে ওনার আস্তিনের একাংশ আলতো করে 2 আঙুলের সাহায্যে ধরলেন। আমি বিজনবাবুকে আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে বললাম, ওই যে ওখানে আপনাদের ক্যাম্পটা রয়েছে, দাঁড়ান আগুনটা জ্বালিয়ে ফেলি। জঙ্গলের একটু ভেতরে খোলা জায়গাটায় আগুন জ্বালিয়ে ফেললাম। ওখানে আগে থেকেই সব ব্যবস্থা করে রাখা ছিল। আগুনের ঠিক সামনে কয়েকটা বেতের মোড়া রাখা ছিল। বিজনবাবুর স্ত্রী কিছু না বলে সোজা একটা মোড়ায় বসে পড়লেন। মনে হলো তিনি বেজায় ক্লান্ত হয়ে পড়েছেন। আগুনের দিকে তাকিয়ে তিনি চুপচাপ বসে রইলেন। তার মুখে কোনো ভাব নেই, চোখের দৃষ্টি স্থির আগুনের শিখার দিকে নিবদ্ধ। জঙ্গলে পরিবেশের সঙ্গে তার এই নীরবতা যেন আবহাওয়াটাকে অধিক ভারী ও হিমশীতল করে তুলল। এরকম একজন স্ত্রীর সঙ্গে বিজনবাবু থাকেন কি করে? তাঁবুর ভিতরে নিজের জিনিসপত্র রেখে বিজনবাবু বাইরে বেরিয়ে এসে বললেন, আচ্ছা নরেনবাবু, আপনি এখন একটু থাকবেন তো? আমি সামান্য ইতস্তত করে বললাম, হ্যাঁ মানে আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে পড়তে হবে। বেশ বেশ, মিনিট দুয়েক দাঁড়ান, আমি একটু আসছি। এই কথা বলে তিনি ক্যাম্প ছেড়ে একটু দূরের অন্ধকারের ঝোপঝাড়ের দিকে চলে গেলেন। মুহূর্তের মধ্যেই তার ছায়া গাছের আড়ালে আঁধারে মিলিয়ে গেল। আমি তখন সত্যি মহা ফাঁপড়ে পড়লাম। এক অদ্ভুত চুপচাপ মহিলা আর চারদিকে নিঃশব্দ জঙ্গলের মাঝে আমি সম্পূর্ণ একা। কি যে বলবো আর কি যে করব কিছুই বুঝে উঠতে না পেরে অগত্যা মহিলার সামনে একটি বেতের মোড়ায় বসে পড়লাম। এরপর আমি সাহস সঞ্চয় করে মহিলার দিকে তাকিয়ে বললাম, বৌদি, আপনার এই জায়গাটা পছন্দ হয়েছে তো? তিনি ছট করে আমার দিকে তাকালেন। মুহূর্তের মধ্যে দাঁত বের করে একরকম অদ্ভুত হাসি হেসে মাথাটা ডান দিকে হেলিয়ে দিলেন। তারপর সঙ্গে সঙ্গেই মুখটা আবার গম্ভীর করে নিলেন। সেই হাসিটা এতটাই অস্বাভাবিক যে আমার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। পিঠের শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। এই মহিলা কি সত্যি স্বাভাবিক? প্রবল অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালাম। বিজনবাবুর ফিরে আসার কোনো চিহ্নই দেখতে পেলাম না। চারদিক সম্পূর্ণ নিস্তব্ধ, কেবল আগুনের চিড়চিড় শব্দটা এক নাগাড়ে হয়ে চলেছে। আমি অগত্যা মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। হাত ঘড়িতে সময় দেখলাম সন্ধ্যা 7:30 বাজে। মহিলার দিকে আর চোখ তুলে তাকানোর সাহস ও ইচ্ছে দুই ছিল না আমার। হঠাৎ কানের পাশে খুটখাট শব্দ হলো, যেন কেউ
খুব কাছে এসে নড়ে চড়ে বসল। পাশ ফিরে তাকাতেই আমার নিঃশ্বাস কণ্ঠনালীতে আটকে গেল। মহিলা আর আগের মোড়ায় বসে নেই। কখন যেন তিনি আমার সামনের মোড়া থেকে উঠে আমার পাশের মোড়া এসে বসেছেন, আর আমি সেটা বুঝতেই পারিনি। আগুনের আলোয় তার বিকৃত হাসি সম্পন্ন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠোঁটে সেই কান ইঁটো করা হাসি মেখে মহিলা আমার দিকে দৃষ্টি স্থির করে তাকালো। এরকম থমথমে পরিবেশে আমার খুব ভয় করছিল। এই মহিলার উপস্থিতি প্রথম থেকেই আমার ভালো ঠেকছিল না। আমি চমকে উঠে বললাম, আপনি আপনি এখানে কখন এলেন? মানে আপনি কি আমায় কিছু বলবেন? সামনে থেকে কোনো উত্তর এলো না। তিনি কেবলই আমার দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হাসছেন। এবারে আমার মনে আর কোনো সন্দেহ নেই, এই মহিলা পুরোপুরি পাগল। আমি তাড়াতাড়ি মহিলার পাশ থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিজনবাবুও ফিরে এলেন। আমার ধরে যেন প্রাণ এলো। বিজনবাবু আগের মতোই হাসি মুখে বললেন, সরি আপনাকে অপেক্ষা করালাম, আসলে আসার আগে একটু বেশি জল খেয়ে ফেলেছিলাম। আমি তাড়াতাড়ি বললাম, না না ঠিক আছে, আমি তাহলে এবার যাই। বেশ, চলুন, আমি আপনাকে একটু এগিয়ে দিই। না না লাগবে না, আমি একাই চলে যাব। আরে চলুন না, একটা সিগারেট খাই একসাথে, আর আপনাকে পেমেন্টটাও তো করতে হবে। চলুন চলুন। আমি আর কিছু না বলে তার কথায় রাজি হয়ে গেলাম। তবে তার সঙ্গে এগিয়ে যাওয়ার সময় একবার পিছনে ফিরে তাকালাম। দেখলাম মহিলা আগুনের সামনে আগের মতোই বসে আছেন, আর আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছেন। আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম। ক্যাম্প থেকে ঝিলের দূরত্ব খুব বেশি নয়। কথা বলতে বলতেই মিনিট 10 মধ্যে সেখানে পৌঁছে গেলাম। মাঝি তখনও নৌকায় বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি বিজনবাবুকে বললাম, আমি এখন এই নৌকা নিয়ে চলে যাব। কাল ভোরেও আবার এখানে আসবে, ওর সঙ্গে তখন চলে যাবেন। আপনি কাল ভোরে আসবেন না? আসলে কাল ভোরে আমি আসতে পারবো না, আমার একটা অন্য কাজ আছে। বেশ বেশ নরেনবাবু, কোনো সমস্যা নেই। বিজনবাবু আমার দিকে তাকিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে জিজ্ঞাসা করলেন, আপনি সিগারেট খান তো? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তিনি একটা সিগারেট বের করে আমাকে দিলেন, নিজেও একটা ধরালেন। এই সময়তেও দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক কথা হলো। জানলাম বিজন পাল কলকাতার বড় বাজারে থাকেন, শাড়ির বিশাল ব্যবসা আছে তার। আগে তিনি খুব একটা ঘুরতে যেতেন না, তবে এখন একটু সময় পেলেই বেরিয়ে পড়েন। বিজনবাবুর সঙ্গে কথা বলে ভদ্রলোককে আমার বেশ ভালোই লাগলো। শুধু তার স্ত্রীর কথাটা ভাবলেই অস্বস্তি হচ্ছিল। এমন একজন মানুষ, আর তার ওরকম স্ত্রী। সিগারেট শেষ করে তিনি বললেন, দাঁড়ান দাঁড়ান, টাকাটা দিয়ে দিই আপনাকে। বিজনবাবু পকেট থেকে তার মানিব্যাগ বের করতে গিয়ে সেটা তার হাত থেকে পড়ে গেল। আমি তাড়াতাড়ি আমার পকেটে রাখা ছোট টর্চটা জ্বালিয়ে তার মানিব্যাগটা তুলতে গিয়ে দেখলাম সেখানে তার স্ত্রীর একটা ছবি রাখা আছে। আমি বেশ অবাক হয়ে ভদ্রলোককে মানিব্যাগ ফিরিয়ে দিলাম। মনে মনে ভাবলাম লোকটা সত্যি ভালো, না হলে এমন পাগল বউকে এত ভালোবাসতে পারেন না। তিনি মানিব্যাগটা নিয়ে টাকা গুনে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, আপনার আচ্ছা, আপনার বিয়ে হয়েছে নরেনবাবু? আমি হেসে বললাম, না এখনো হয়নি। তিনি মৃদু হেসে বললেন,
তাই মানিব্যাগে আমার স্ত্রীর ছবি দেখে অবাক হলেন। বিয়ে হলে আপনার মানিব্যাগেও স্ত্রীর ছবি রাখতেই হতো। আমি একটু অপ্রস্তুত বোধ করলাম। বিজনবাবু মৃদুস্বরে বললেন, আমার স্ত্রী মিথিলা, আমি ওকে খুব ভালোবাসি। এক সময় ওর থেকে নিজেকে বেশিক্ষণ দূরে রাখা সম্ভব হতো না, কিন্তু সময়ের নিষ্ঠুর পরিহাস দেখুন, আজ ওর থেকেই। যাক, এসব বললে মনটা খারাপ হয়ে যায়। "এ, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলুন না। বলছি, ম্যাডাম কি অসুস্থ? মানে, হ্যাঁ, অসুস্থই ছিলেন। বিয়ের পর জানতে পারলাম মিথিলার মাথায় একটু গন্ডগোল ছিল। সব সময় আমাকে আঁকড়ে ধরে থাকতে চাইতো। আমিও কখনোই বিরক্ত হইনি, মন থেকে ওকে ভালোবেসে ফেলেছিলাম। সব সময় ওকে আগলে আগলে রাখতাম। কিন্তু সেদিন যে কি হলো, ওর সঙ্গে একটু বেশি ঝামেলা হয়ে গেল। কোনোদিন ওর সঙ্গে ওরকমভাবে কথা বলিনি আমি, কিন্তু সেদিন যে কি হলো, যা মুখে এলো বলে ফেললাম। বেচারি বড় অভিমানী ছিল তো, আমার কথাগুলো ওর মনে লেগে গেল। সেই মুহূর্তে রাগ করে বাইরে বেরিয়ে গেল। আর তারপর চলন্ত বাসের সামনে কথাটা বলতে বলতে বিজনবাবুর গলা কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, তারপর সুস্থ হলেন কবে? বিজনবাবু আমার দিকে তাকিয়ে বললেন, সুস্থ তো আর হলো না নরেনবাবু, ওখানেই ও মারা যায়। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি আঁতকে উঠলাম, কিন্তু কোনো প্রশ্ন করতে পারলাম না। বিজনবাবু নির্বিকারভাবে বলে চললেন, তবে আমার কি মনে হয় জানেন, ও আমার সঙ্গেই আছে। ওকে চোখে দেখি না ঠিকই, কিন্তু মনে মনে অনুভব করি। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি বলবো কিছুই বুঝতে পারলাম না। এমন সময় মাঝি ডাকলো, বাবু চলুন, ওপারে যেতেই হবে তো। বিজনবাবু চোখের জল মুছে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, দেখছেন, অযথা দেরি করিয়ে দিলাম আপনার। না না, আপনি যান, অনেক ধন্যবাদ। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি নৌকোয় উঠে পড়লাম। বিজনবাবু হাত নেড়ে বিদায় জানিয়ে ধীরে ধীরে ক্যাম্পের দিকে ফিরে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমি স্পষ্ট দেখলাম তিনি একা ফিরছেন না, তার ঠিক পিছনে সেই মহিলা নিঃশব্দে হেঁটে চলেছে। ধীরে ধীরে সেই মহিলা আমার দিকে ফিরল। তার ঠোঁটে খেলে গেল সেই বিকৃত অদ্ভুত হাসি। তারপর সে নিজের একটা আঙুল তুলে ঠোঁটে ছোঁয়ালো। বুঝলাম সে আমায় চুপ করে থাকার ইশারা করল। সেই দৃষ্টি আর সেই ইশারার মধ্যে এমন এক ভয়ঙ্কর সংকেত লুকিয়েছিল যে আমার শরীরটা মুহূর্তে ঠান্ডায় জমে গেল। আমি আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মাঝি ভাই, আমি আর ওই বাবু ছাড়া আর কোনো মহিলা কি আমাদের সঙ্গে এসেছিলেন? মাঝি অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, না বাবু, আপনি আর ওই বাবুই তো নৌকায় উঠলেন, মহিলা আসবে কোত্থেকে? নৌকো ধীরে ধীরে ঝিলের জলের উপর দিয়ে এগিয়ে চলেছে। সামনে তাকিয়ে দেখলাম বিজনবাবু আর তার স্ত্রীর ছায়া ধীরে ধীরে আমার চোখের আড়ালে চলে গেল।